সময়টা আধুনিক, তাই এক সন্তান জন্মের পর থেকেই চরম প্রতিযোগিতার মধ্যে পড়ে যায় সে। কারণ জন্মের পর থেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাবা মা। কেউ ভাবেন সন্তান ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার সন্তানের স্বপ্ন দেখে, কেউ বা অন্য কিছু। তার মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা অস্থির দৌড়ের মধ্যে ঠেলে দেওয়া হয় তাকে। কথাগুলো সত্য কিনা তা নিজেকে প্রশ্ন করে দেখুন। শুধু কি সন্তানকে নিয়ে আপনি নিজে যে স্বপ্ন দেখলেন তার জন্য আপনাকেও কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য 10টা গৃহ শিক্ষক দেওয়ার জন্য অর্থের পেছনে ছুটতে শুরু করে বাবা। আর মা কি করেন? সন্তানের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের জন্য জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত সুখ সবকিছুই বিনিয়োগ করেন সন্তানের পিছনেই। না, এসব কোনো তত্ত্ব কথা নয়, চরম বাস্তবতা। সেই বাস্তবতার কথাই উঠে এসেছে এবারের তালাশে। অনুষ্ঠানের শুরুতে যেসব কথা বলেছি সেগুলো এই সময়ের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনের সংকট। উচ্চবিত্তরা যা অর্থ দিয়ে কিনতে পারেন, মধ্যবিত্তরা সেগুলো নিজের জীবনের হিসাব এদিক ওদিক সম্পন্ন করেন। চলুন বাস্তব ঘটনায় যাই। রাবেয়া বেগম থাকেন রাজধানীর মধ্যবাড্ডায়। সন্তানদের পড়াশোনা আর সংসারের কাজকর্ম রাবেয়া বেগম একাই সামাল দেন। স্বামী একজন সরকারি কর্মকর্তা, তার আয়েই সংসার চলে তাদের। নিজের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও কোনো চাকরি করতে পারেন না রাবেয়া বেগম। আমি একটা ভালো যোগ্যতা চেয়ারে ইনশাল্লাহ পারতাম, কিন্তু আমি পারি না। শুধু আমাদের বাচ্চাদের, এই বাচ্চাটা কে আনা নেওয়া করবে? আমার হাজবেন্ডও চাকরিতে গেছে, আমিও যদি চাকরিতে যাই তাহলে আমার 3টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। প্রতিদিন ভোর থেকে রাত একটা দৌড়ের মধ্যে দিয়ে যেতে হয় রাবেয়া বেগমকে। 3 সন্তান তার, ছোট 2জন একই স্কুলে পড়ে আর বড় মেয়ে ভিন্ন স্কুলে। বাড়ির পাশে স্কুল থাকলেও সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য বাসা থেকে স্কুলের দূরত্ব মেনে নিয়েছেন তিনি। সারাক্ষণ আমার রাস্তার মধ্যেই দিন কাটে, আমার যার সাথে দেখা হয় রাস্তার মধ্যেই দেখা হয়। আমার আর কি রাস্তার মধ্যেই সংসার জীবন সবকিছু। সন্তানের শিক্ষার জন্য সারাদিন কি কি করেন রাবেয়া বেগম, সে ঘটনায় পরে আমরা আবারও ফিরব। এই ঢাকা শহরে এমন রাবেয়া বেগমদের সংখ্যা কিন্তু অনেক। প্রতিযোগিতার এই সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে জেলা শহরগুলোতেও। রাস্তায় চলতে শুধু এদিক ওদিক তাকাবেন, আগে খেয়াল করে না থাকলে আজ থেকে দেখবেন। ধানমন্ডি বয়েজ হাই স্কুল, এসএসসি পরীক্ষা কেন্দ্র। সন্তান হলে পরীক্ষা দিচ্ছে আর বাবা মা ফুটপাতে পাতা বিছানায় অপেক্ষা করছে। বাবা মায়ের কষ্টের সহানুভূতি দেখাতে বাণিজ্যিক উদ্দেশ্যে ছাউনি উঠেছে ফুটপাতে। ছাউনি না থাকলেও হয়তো এমনভাবে অপেক্ষা করতেন অভিভাবকরা। কোনো কোনো মায়েরা এই অপেক্ষার সময় কাটান ভিন্নভাবে। এখানে যিনি কাপড় বিক্রি করছেন তার সন্তানও কিন্তু পরীক্ষার হলেই আছে। শিরিন বেগম 3 সন্তানকে স্কুলে আনা নেয়া করতে গিয়ে তার দিনের সিংহভাগ রাস্তাতেই চলে যায়। কিন্তু সংসার চালাতে তো কাজও করতে হবে, তাই নিজের পেশাকেও বহন করে বেড়ান তিনি। তবু সন্তানের শিক্ষায় ব্যাঘাত ঘটতে দেয়া যাবে না কিছুতেই। এইভাবেই বাচ্চাদের পিছনেই চলা লাগে, সংসারে কাজ করা লাগে। হঠাৎ একটা দৃশ্য চোখে পড়ল। কিছু লোক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে নানান কৌশলে। হাতে রঙিন প্রচারপত্র আর সংগৃহীত নাম ও ফোন নম্বরের তালিকা। কি করছে এরা? আমরা একটা কোর্স চালু করেছি, ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এখানে 3টা মাস বা 4টা মাস এখানে সময় দিতে পারে, তাহলে সে পরবর্তী লাইফে তার যে লক্ষ্য আছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তার মানে পরীক্ষা শেষ হলেই শিক্ষার্থীর আনন্দিত হবার আর সুযোগ নেই, নতুন চ্যালেঞ্জ সামনে। শিক্ষার্থী তার গ্রহণ ক্ষমতাও কিন্তু নির্ভর করে সে কতটা সজীব থাকে তার উপরে। এখন যদি তাকে আমরা ওই কঠিন জায়গাতে নিয়ে যাই, আনছি নিচ্ছি এবং ইসের কাছে সে কোনো আনন্দ পাচ্ছে না, তাহলে তার গ্রহণ ক্ষমতা বাড়বে না। পরীক্ষা শেষ করে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার গল্পও তাহলে পৌরাণিক হয়ে গেল। পিতামাতা আর সন্তান সবাই মিলে যে প্রতিযোগিতা, সেখানে অবসর বলে কোনো শব্দের যদি প্রবেশাধিকার থাকে তখন
বাবা মা তার সন্তানকে কি তার ছেলেবেলার গল্প শোনান? এসব সুখ ভাবনা বাদ দিন, কারণ প্রথম হওয়ার যে দৌড় চলছে সেখানে আপনার সন্তান পিছিয়ে পড়লে কিন্তু আপনিও পিছিয়ে পড়বেন। তার চেয়ে ভালো হয় যদি সন্তানকে ছুটির দিনে অন্য কোনো কোর্সে ভর্তি করিয়ে দিতে পারেন। বই খাতার ওজনে বাঁকা হয়ে যাওয়া শিশুটির নাম আশরাফুল ইসলাম ইয়ান। একটা ইংরেজি মাধ্যম স্কুলের 2য় শ্রেণীর ছাত্র, বয়স মাত্র 7 বছর। এগুলো তার প্রতিদিনের পাঠ্যপুস্তক। ইয়ানের ছোট বোন লামিয়া ইংরেজি মাধ্যমে নার্সারিতে পড়ে, তাই ইয়ানের চেয়ে লামিয়ার বই সংখ্যা অবশ্যই একটু কম। ইয়ান লামিয়ার চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। এই বয়সেই ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে ইয়ান। কিন্তু বাংলা কি এটা কি পড়লাম? বাংলা ব্যাকরণ ও রচনা। ইয়ানের বাবা সাইফুল ইসলাম একজন ব্যবসায়ী, নিঃসন্দেহে সামর্থ্যবান। ব্যবসায় তাকে বেশি সময় দিতে হয় না, তাই দিনের অধিকাংশ সময় কাটে সন্তানদের লেখাপড়া নিয়ে। সন্তানদের তিনি নিজেই পড়ান, সাথে আছে 4 জন গৃহশিক্ষক। ভালো বাচ্চাগুলো বাছাই করে নিচ্ছে এবং ভালো বাচ্চার সাথে প্রতিযোগিতা করছে, তাহলে সে আরো মেধার দিক দিয়ে প্রতিযোগিতা আরো আগে যাচ্ছে। মানে বাবা মাও সেটার পিছনে সময় দিচ্ছে। প্রতিযোগিতা তাহলে শুধু সন্তানেরা বা শিক্ষার্থীরাই করে না, সব প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় নামে বাবা মাও। যত কথাই বলুন, সন্তানকে কিন্তু ভালো স্কুলে পড়াতেই হবে। কিন্তু এই স্কুলের ভালো খারাপ আসলে কিসের উপর নির্ভর করে? প্রাতিষ্ঠানিক দক্ষতার উপর ভিত্তি করে দেশের সব বিদ্যালয়কে নিয়ে একটা মূল্যায়ন প্রতিবেদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওশিপ। সর্বশেষ প্রতিবেদনে দেশের স্কুলগুলোকে 7টি সূচকের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। শিখন ও শেখানোর পরিবেশ, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা, শিক্ষকদের পেশাদারিত্ব, শিক্ষার্থীদের কৃতিত্ব, সহশিক্ষাক্রমিক কর্মসূচি এবং শিক্ষক অভিভাবক সম্পর্ক। এই সূচকগুলো বিদ্যালয়গুলোতে কেমন অবস্থায় আছে তা প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছিল। এর ভিত্তিতে বিদ্যালয়গুলোকে এ, বি, সি, ডি এবং ই এই 5টি শ্রেণীতে ভাগ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়। ভালো স্কুলে, কিন্তু ভালো স্কুলে এই জন্য যে সেখানে বিত্তবান, অপেক্ষাকৃত বিত্তবান লোকদের ছেলেমেয়েরা যায় এবং তারা কোচিং সেন্টারেও পড়ে। শিক্ষক ওখানে যে খুব ভালো শিক্ষক আছেন বা আদর্শ শিক্ষক আছেন এইটা বোধহয় ঠিক না। মিরপুরের বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল 1994 সালে প্রতিষ্ঠিত। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1000-এর বেশি। এখানে পড়তে একজন শিক্ষার্থীর গড়ে প্রায় 5000 টাকা লাগে। এই হিসাব কিন্তু মাসের নয়, বছরের। পড়াশোনার ক্ষেত্রে পরিবেশগত একটা বিশাল সমস্যা, অন্তরায় আছে। ভালো রেজাল্টের ক্ষেত্রে অনেক সময় ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিবেশও দরকার। অপেক্ষাকৃত স্বল্প আয়ের পিতামাতার সন্তানেরা এখানে পড়াশোনা করে, তাই বিদ্যালয়ের আয় কম। হয়তো মানের হিসাবের কোনো তালিকাতেও নেই তারা। আমি মনে করি যে ভালো স্কুল অনেক দরকার, প্রত্যেকটা স্কুলই ভালো স্কুল হওয়া দরকার। এটাও কিন্তু আমরা দেখছি না। ভালো স্কুল বলতে কয়েকটা স্কুল হবে এটা তো কোনো কথা না, সব স্কুল এক মানের হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খরচের তুলনামূলক চিত্র বের করার জন্য তালাশ টিম প্রাথমিক পর্যায়ের একটা শ্রেণীকে বেছে নেয়। 3য় শ্রেণীকে উদাহরণ হিসেবে নিয়ে তালাশ টিম দেখার চেষ্টা করেছে যে সামর্থ্যের হিসেবে শিক্ষায় কিভাবে বৈষম্য তৈরি হয়েছে। অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে এসেছে তা হলো, খুব সাধারণ মানের একটা বেসরকারি স্কুলে কোনো শিক্ষার্থীকে 3য় শ্রেণীতে পড়াতে গেলে মাসে খরচ হয় 300 থেকে 500 টাকা। মোটামুটি প্রসিদ্ধ একটা স্কুলে সেই খরচ গিয়ে দাঁড়ায় 800 থেকে 1000 টাকায়। তারপর ইংলিশ মিডিয়ামে নামকরা স্কুলে পড়াতে গেলে মাসে গুনতে হয় 20 থেকে 25,000 টাকা। এটা শুধু স্কুলের মাসিক বেতনের হিসাব, আনুষঙ্গিক আরো খরচ তো আছেই। তার মানে যাদের কাছে টাকা নেই তাদের নামকরা ভালো স্কুলে পড়ার কোনো সুযোগ নেই। ভালো স্কুলে পড়াতে হলে শুধু সন্তানের মেধা নয়, সামর্থ্যের পরীক্ষাতে বাবা মাকেও উত্তীর্ণ হতে হয়। আইমান আর আয়েশা ভাই বোন, দুজনে দেশের একটা সেরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। আইমান 4র্থ শ্রেণীতে আর আয়েশা 1ম শ্রেণীতে।
দুজনের পছন্দ দুই রকম। কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কেন? তাই আমি ম্যাথসে অনেক ভালো, তাই আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? ডাক্তার কেন হতে চাও? বলো বলো, কি করবো ডক্টর? হ্যাঁ, বাবা মায়ের সেবা করবা, চিকিৎসা করবা আব্বু অসুস্থ হয়ে গেলে? বাবা মোর্শেদ আলম একজন উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা, আর মা আফরোজা রহমান গৃহিণী। আর্থিক সচ্ছলতা আছে এই পরিবারে, তাই সন্তানকে শুরু থেকেই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন বাস্তবায়ন করতে তেমন বেগ পেতে হয়নি। ফাউন্ডেশনটাই যদি আমরা ভালো থেকে গড়ে উঠতে পারি, তাহলে হয়তো তার ফিউচারে তার আরো ভালো সে করতে পারবে। ওই জন্য কিন্তু আমরা ডে 1 থেকে চিন্তা করছি যে আমরা ভালো একটা স্কুলে দেই। সন্তানদের সেরা স্কুলে ভর্তি করাতে গিয়ে মোর্শেদ আলম আর আফরোজা আলমকেও একটা বিশেষ পরীক্ষা দিতে হয়েছে। ভর্তির জন্য ভর্তি ফর্ম নেওয়ার পরে আমাদের বাবা মার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাকে ওরা ওই সময় কোশ্চেন করছিল যে আমার বাচ্চা সুপার শপে গিয়ে এটা যাচ্ছে ওইটা যাচ্ছে এরকম যাচ্ছে, আমি কিভাবে ওকে হ্যান্ডেলিং করব। আপনার অ্যানসারটা কি ছিল? আমার অ্যান্সারটা এরকম ছিল যে ওই মুহূর্তে আমি তাকে ছোট আমার সামর্থ্যের মধ্যে কিছু দিয়ে বুঝাবো যে আজকে এটা নাও, দেন আমি তোমাকে পরে আরো দিচ্ছি, ম্যানেজ কিভাবে করব এই জিনিসটাই আর কি মেইনলি জানতে। অবস্থা এমন যে সন্তানের স্কুলে টিকে যাওয়াটা বাবা মায়ের পরীক্ষার উপর নির্ভর করে অনেকটাই। বাচ্চার তো ভর্তি নয় যে আমি আজকে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। সন্তানকে ব্যয়বহুল স্কুলে পড়ানোর স্বপ্নের সাথে ব্যাংক ব্যালেন্স মেলে তো? যদি না মেলে তবে তুলনামূলক ভালো স্কুলে পড়িয়েই সান্ত্বনা খুঁজতে হবে। আর যদি তুলনামূলক ভালো স্কুলের শিক্ষাও কিনতে না পারেন, তবে নিজের আরো কিছু শখ আহ্লাদ বিসর্জন দিন। 4 মিনিট পর আসছি। প্রথম স্কুলে ভর্তি করানো থেকে প্রতিযোগিতার শুরু, চলতে থাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত। প্রতিযোগিতা করে সন্তান যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে, তবে আবারও টাকার হিসাব। যার যত টাকা সে তত দামি শিক্ষা কিনতে পারে। আর এই প্রতিযোগিতার চক্রে পড়ে মধ্যবিত্ত পিতামাতার জীবনের রঙও কখন যেন ফিকে হয়ে যায়। সন্তানকে ভালো মানের স্কুলে ভর্তি করতে গিয়ে কতটা বেগ পেতে হয় তা কেবল অভিভাবকরাই জানেন। একবার নাম করার পর সেই ভালো স্কুলগুলোতে খরচের হিসাব বাড়তেই থাকে। প্রথম শ্রেণীতে ভর্তি করাতে গিয়েই কাউকে কাউকে লক্ষাধিক টাকাও খরচ করতে হয়। এই খরচের হিসাবে অতিষ্ঠ হয়ে কখনো কখনো আন্দোলনেও নামেন অভিভাবকরা। অভিভাবকদের এসব অভিযোগ কতটুকু স্কুল কর্তৃপক্ষের কানে গেছে? শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বহন করতে হইলে আমাদের বেতন বাড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। শিক্ষামন্ত্রীও বিদ্যালয় কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেছেন। যারা অতিরিক্ত এসএসসি পরীক্ষা উপলক্ষে ফি নিয়েছেন এবং যারা ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নিয়েছেন, তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন। আমরা আর কারোর ব্যাপারে কোনো রকমের নমনীয়তা দেখাতে আর সম্ভব না। আমরা কঠোর অবস্থান নিয়ে আমরা মোকাবেলা করব। কিন্তু তাতে কি কোনো কাজ হয়েছে? বেতন নিয়ে যা অবস্থা হচ্ছে, ওনারা তো কমাচ্ছেই না, আবার বলতেছে যে বেতনের 10% প্রতি বছরই বেড়ে যাবে। তার মানে সন্তানকে নিয়ে প্রতিযোগিতায় নামলে সেটার সুযোগ নিতেও কোনো কোনো পক্ষ ওত পেতে থাকে। ভিন্ন ধরনের এই অনুসন্ধানে নেমে একটা বিচিত্র অভিজ্ঞতা হলো তালাশ টিমের। খুব সরল একটা বাস্তবতা তুলে ধরতে গিয়ে দেখা গেল মুখ খুলতে চায় না মানুষ। কিন্তু এবার কোনো অপরাধ অনুসন্ধানে মাঠে নামেনি তালাশ টিম, বরং শিক্ষা নামক প্রতিযোগিতার জাতাকলে পড়ে কিভাবে পিষ্ট হচ্ছে আধুনিক মানুষ সেই বাস্তবতায় তুলে ধরার চেষ্টা করেছে। আজাদ হোসেন খান ছেলের জন্য অপেক্ষা করছেন স্ত্রী সহ। ছেলে পরীক্ষার হলে, সন্তানকে লেখাপড়া করাতে গিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। আমি আমার স্কুলের কথাই বলি না, যেটা সত্য আমি বলবো, যেটা সত্য। আমার স্কুলে আমাকে বললো যে আপনি কোচিং করান। আমি বললাম দেখেন আমার কোচিং তো দরকার নেই, বাসায় তো আমার এই কোচিং টিচার আছে। তারপরও বাধ্যতামূলক সেখানে আমাকে টাকা দিতে হয়েছে ৬,০০০। না না তুমি কোনো রাখো। তারপরে এপ্রিল পর্যন্ত তারা আমার বেতন নিচ্ছে, এটা তো ঠিক। তালাশের দর্শকরা শিক্ষা নামের এই পণ্য নিয়ে আরো কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফেসবুক পেজে।
শুরুর দিকে রাবেয়া বেগম নামে একজনের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। শিক্ষার এই প্রতিযোগিতায় নামলে একজন মায়ের জীবনেও কি ধরনের প্রতিযোগিতা নেমে আসে সেটা দেখতেই একটা পুরো দিন তার সাথে ছিল তালাশ টিম। ভোর 5:30টা। রাবেয়া বেগমকে বিছানা ছাড়তে হয় আরো আধা ঘন্টা আগে। সকালের নাস্তার ছোটখাটো কাজ সেরে ছোট মেয়ে আনিলাকে স্কুলের জন্য প্রস্তুত করেন তিনি। একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে, আইডিয়ালি পড়ে মর্নিং শিফটে, আর একটা বাচ্চা ডে শিফটে। 3 বাচ্চা কালা নেওয়ার দায়িত্ব আমার। সকাল 6:30টা। আনিলাকে নিয়ে মধ্যবাড্ডার বাসা থেকে বনশ্রী আইডিয়াল স্কুলের দিকে যাত্রা শুরু করলেন রাবেয়া বেগম। পর 3 বাচ্চারই বেতন দিতে হয় আমার। 3 বাচ্চার বেতন অনেক আসে, এটা আমার জন্য অনেক কষ্টকর। সকাল 7টা। মেয়েকে স্কুলে দিয়ে আবার বাসার পথে রাবেয়া বেগম। বাসায় গিয়ে ছেলে রহিম আর মেয়ে আনিকাকে পড়াতে বসেন রাবেয়া বেগম নিজেই। এর মধ্যে সংসারের অন্যান্য কাজও করতে হয় তাকে। ছোট মেয়ে আনিলা আর রহিম একই স্কুলে পড়ে। বাচ্চাদের ভালোর জন্য যেখানে ভালো আমি সেখানেই ছুটব। আমি চাবো আমার বাচ্চারা সর্বোচ্চই যাক। সকাল 9:30টা। রহিমের স্কুল 10টায় শুরু আর আনিলার শেষ। রহিমকে নিয়ে আবারও মধ্যবাড্ডা থেকে বনশ্রীর পথে রাবেয়া বেগম। রহিমকে স্কুলে দিয়ে আনিলাকে নিয়ে বাসার দিকে যাচ্ছেন। সকাল 11:15টা। সন্তানকে বাসায় নিয়ে খাওয়া দাওয়া করিয়ে দুপুরের রান্না সহ অন্যান্য কাজ সারতে খুব বেশি হলে 45 মিনিট সময় পাবেন রাবেয়া বেগম। 2 বাচ্চার জন্য শিক্ষা ভাতা হিসেবে 300 টাকা আমি এতদিন পেয়ে আসছি। তো 300 টাকা তো আমার এক বাচ্চার বেতনও হয় না। তাহলে লাইফস্টাইলটা কি হবে? আমার লাইফস্টাইলটা যদি আমার বাচ্চারা সার্থক হয় তাহলে আমি নিজেকে সার্থক মনে করতে পারবো। সকাল 11:30টা। বড় মেয়ে আনিকাকে বাড়িধারায় ভিকারুন্নেসা স্কুলে নিয়ে যেতে হবে 12টার মধ্যে। সে কাজটিও সময় মতোই করলেন তিনি। এবার আবার রহিমকে বনশ্রী স্কুল থেকে আনতে যাচ্ছেন। রহিমকে বাসায় রেখে আবার আনিকাকে আনতে হবে স্কুল থেকে। তাহলে রাবেয়া বেগমের জীবনের কি মানে? সারাদিন আমার নিজেরই কোনো যত্ন, খাওয়া দাওয়া কিছুই আমি করতে পারি না। আমি যে একজন নিজে মানুষ, ওই অস্তিত্বটাই আমার নাই। আচ্ছা, এক প্রতিবেশীর সন্তান ব্যয়বহুল স্কুলে পড়লে অন্য প্রতিবেশীর উপরে কি তা মানসিক চাপ তৈরি করে? আর সেই মানসিক চাপে তারা কি অর্থের পেছনে আরো বেশি করে ঝোঁকেন? কখনো কখনো সেই অর্থ উপার্জনের পথ কি একটু বাঁকা হয়? আমরা তো শুনেছি যে কেউ কেউ তার স্বাভাবিক সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানকে বেশি দামি স্কুলে পড়ান। তাহলে কি সেই অর্থ বাঁকা পথে আসে? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর জানা নেই। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে। বাবা মাকেও উত্তীর্ণ হতে হয়। আইমান আর আয়েশা ভাই বোন, দুজনেই দেশের একটা সেরা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। আইমান 4র্থ শ্রেণীতে আর আয়েশা 1ম শ্রেণীতে। দুজনের পছন্দ 2 রকম। কি হতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? ইঞ্জিনিয়ার কেন? তাই আমি ম্যাথসে অনেক ভালো, তাই আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। তুমি কি হতে চাও? বলো। ডাক্তার। ডাক্তার কেন হতে চাও? বলো বলো, কি করবো ডক্টর? হ্যাঁ,
বাবা মায়ের সেবা করবা, চিকিৎসা করবা আব্বু আম্মু অসুস্থ হয়ে গেলে? বাবা মোর্শেদ আলম একজন উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা আর মা আফরোজা রহমান গৃহিণী। আর্থিক সচ্ছলতা আছে এই পরিবারে, তাই সন্তানকে শুরু থেকেই সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর স্বপ্ন বাস্তবায়ন করতে তেমন বেগ পেতে হয়নি। ফাউন্ডেশনটাই যদি আমরা ভালো থেকে গড়ে উঠতে পারি তাহলে হয়তো তার ফিউচারে তার আরো ভালো সে করতে পারবে। ওই জন্য কিন্তু আমরা ডে 1 থেকে চিন্তা করছি যে আমরা ভালো একটা স্কুলে দেই। সন্তানদের সেরা স্কুলে ভর্তি করাতে গিয়ে মোর্শেদ আলম আর আফরোজা আলমকেও একটা বিশেষ পরীক্ষা দিতে হয়েছে। ভর্তির জন্য ভর্তি ফর্ম নেওয়ার পরে আমাদের বাবা মার একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমাকে ওরা ওই সময় কোশ্চেন করছিল যে আমার বাচ্চা সুপার শপে গিয়ে এটা যাচ্ছে ওইটা যাচ্ছে এরকম যাচ্ছে, আমি কিভাবে ওকে হ্যান্ডেলিং করব। আপনার অ্যানসারটা কি ছিল? আমার অ্যানসারটা এরকম ছিল যে ওই মুহূর্তে আমি তাকে ছোট আমার সামর্থ্যের মধ্যে কিছু দিয়ে বুঝাবো যে আজকে এটা নাও, দেন আমি তোমাকে পরে আরো দিচ্ছি, ম্যানেজ কিভাবে করব এই জিনিসটাই আর কি মেইনলি জানতে। অবস্থা এমন যে সন্তানের স্কুলে টিকে যাওয়াটা বাবা মায়ের পরীক্ষার উপর নির্ভর করে অনেকটাই। বাচ্চার তো ভর্তি নয় যে আমি আজকে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি। সন্তানকে ব্যয়বহুল স্কুলে পড়ানোর স্বপ্নের সাথে ব্যাংক ব্যালেন্স মেলে তো? যদি না মেলে তবে তুলনামূলক ভালো স্কুলে পড়িয়েই সান্ত্বনা খুঁজতে হবে। আর যদি তুলনামূলক ভালো স্কুলের শিক্ষাও কিনতে না পারেন তবে নিজের আরো কিছু শখ আহ্লাদ বিসর্জন দিন। 4 মিনিট পর আসছি। প্রথম স্কুলে ভর্তি করানো থেকে প্রতিযোগিতার শুরু, চলতে থাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত। প্রতিযোগিতা করে সন্তান যদি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে তবে আবারও টাকার হিসাব, যার যত টাকা সে তত দামি শিক্ষা কিনতে পারে। আর এই প্রতিযোগিতার চক্রে পড়ে মধ্যবিত্ত পিতামাতার জীবনের রঙও কখন যেন ফিকে হয়ে যায়। সন্তানকে ভালো মানের স্কুলে ভর্তি করতে গিয়ে কতটা বেগ পেতে হয় তা কেবল অভিভাবকরাই জানেন। একবার নাম করার পর সেই ভালো স্কুলগুলোতে খরচের হিসাব বাড়তেই থাকে। প্রথম শ্রেণীতে ভর্তি করাতে গিয়েই কাউকে কাউকে লক্ষাধিক টাকাও খরচ করতে হয়। এই খরচের হিসাবে অতিষ্ঠ হয়ে কখনো কখনো আন্দোলনেও নামেন অভিভাবকরা। অভিভাবকদের এসব অভিযোগ কতটুকু স্কুল কর্তৃপক্ষের কানে গেছে? শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বহন করতে হইলে আমাদের বেতন বাড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। শিক্ষামন্ত্রীও বিদ্যালয় কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কথা বলেছেন। যারা অতিরিক্ত এসএসসি পরীক্ষা উপলক্ষে ফি নিয়েছেন এবং যারা ভর্তি নীতিমালা লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ নিয়েছেন তারা অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন। আমরা আর কারোর ব্যাপারে কোনো রকমের নমনীয়তা দেখাতে আর সম্ভব না, আমরা কঠোর অবস্থান নিয়ে এটা আমরা মোকাবেলা করব। কিন্তু তাতে কি কোনো কাজ হয়েছে? বেতন নিয়ে যা অবস্থা হচ্ছে ওনারা তো কমাচ্ছেই না, আবার বলতেছে যে বেতনের 10% প্রতি বছরই বেড়ে যাবে। তার মানে সন্তানকে নিয়ে প্রতিযোগিতায় নামলে সেটার সুযোগ নিতেও কোনো কোনো পক্ষ ওত পেতে থাকে। ভিন্ন ধরনের এই অনুসন্ধানে নেমে একটা বিচিত্র অভিজ্ঞতা হলো তালাশ টিমের। খুব সরল একটা বাস্তবতা তুলে ধরতে গিয়ে দেখা গেল মুখ খুলতে চায় না মানুষ। কিন্তু এবার কোনো অপরাধ অনুসন্ধানে মাঠে নামেনি তালাশ টিম, বরং শিক্ষা নামক প্রতিযোগিতার জাতাকলে পড়ে কিভাবে পিষ্ট হচ্ছে আধুনিক মানুষ সেই বাস্তবতায় তুলে ধরার চেষ্টা করেছে। আজাদ হোসেন খান ছেলের জন্য অপেক্ষা করছেন স্ত্রী সহ। ছেলে পরীক্ষার হলে, সন্তানকে লেখাপড়া করাতে গিয়ে কিছু তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার। আমি আমার স্কুলের কথাই বলি না, যেটা সত্য আমি বলবো, যেটা সত্য। আমার স্কুলে আমাকে বললো যে আপনি কোচিং করান। আমি বললাম দেখেন আমার কোচিং তো দরকার নাই, বাসায় তো আমার এই কোচিং টিচার আছে, তারপরও বাধ্যতামূলক সেখানে আমাকে টাকা দিতে হয়েছে ৬,০০০। না না তুমি কোনো রাখো। তারপরে এপ্রিল পর্যন্ত তারা আমার বেতন নিচ্ছে, এটা তো ঠিক। তালাশের দর্শকরা শিক্ষা নামের এই পণ্য নিয়ে আরো কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফেসবুক পেজে। শুরুর দিকে
রাবেয়া বেগম নামে একজনের সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। শিক্ষার এই প্রতিযোগিতায় নামলে একজন মায়ের জীবনেও কি ধরনের প্রতিযোগিতা নেমে আসে সেটা দেখতেই একটা পুরো দিন তার সাথে ছিল তালাশ টিম। ভোর 5:30টা। রাবেয়া বেগমকে বিছানা ছাড়তে হয় আরো আধা ঘন্টা আগে। সকালের নাস্তার ছোটখাটো কাজ সেরে ছোট মেয়ে আনিলাকে স্কুলের জন্য প্রস্তুত করেন তিনি। একটা বাচ্চা ক্লাস 1-এ পড়ে, আইডিয়ালি পড়ে মর্নিং শিফটে, আর একটা বাচ্চা ডে শিফটে। 3 বাচ্চা খেলা নেওয়ার দায়িত্ব আমার। সকাল 6:30টা। আনিলাকে নিয়ে মধ্যবাড্ডার বাসা থেকে বনশ্রী আইডিয়াল স্কুলের দিকে যাত্রা শুরু করলেন রাবেয়া বেগম। 3 মাস পর 3 বাচ্চারই বেতন দিতে হয় আমার। 3 বাচ্চার বেতন অনেক আসে, এটা আমার জন্য অনেক কষ্টকর। সকাল 7টা। মেয়েকে স্কুলে দিয়ে আবার বাসার পথে রাবেয়া বেগম। বাসায় গিয়ে ছেলে রহিম আর মেয়ে আনিকাকে পড়াতে বসেন রাবেয়া বেগম। তাই দিনের অধিকাংশ সময় কাটে সন্তানদের লেখাপড়া নিয়ে। সন্তানদের তিনি নিজেই পড়ান, সাথে আছে 4 জন গৃহশিক্ষক। ভালো বাচ্চাগুলো বাছাই করে নিচ্ছে এবং ভালো বাচ্চার সাথে প্রতিযোগিতা করছে। তো সে আরো মেধার দিক দিয়ে প্রতিযোগিতা আরো আগে যাচ্ছে, মানে বাবা মাও সেটার পিছনে সময় দিচ্ছে। প্রতিযোগিতা তাহলে শুধু সন্তানেরা বা শিক্ষার্থীরাই করে না, সব প্রস্তুতি নিয়ে প্রতিযোগিতায় নামে বাবা মাও। যত কথাই বলুন, সন্তানকে কিন্তু ভালো স্কুলে পড়াতেই হবে। কিন্তু এই স্কুলের ভালো খারাপ আসলে কিসের উপর নির্ভর করে? প্রাতিষ্ঠানিক দক্ষতার উপর ভিত্তি করে দেশের সব বিদ্যালয়কে নিয়ে একটা মূল্যায়ন প্রতিবেদন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওশিপ। সর্বশেষ প্রতিবেদনে দেশের স্কুলগুলোকে 7টি সূচকের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়। শিখন ও শেখানোর পরিবেশ, প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব, ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা, শিক্ষকদের পেশাদারিত্ব, শিক্ষার্থীদের কৃতিত্ব, সহশিক্ষাক্রমিক কর্মসূচি এবং শিক্ষক অভিভাবক সম্পর্ক। এই সূচকগুলো বিদ্যালয়গুলোতে কেমন অবস্থায় আছে তা প্রধান শিক্ষকদের কাছে জানতে চাওয়া হয়েছিল। এর ভিত্তিতে বিদ্যালয়গুলোকে এ, বি, সি, ডি এবং ই এই 5টি শ্রেণীতে ভাগ করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়। ভালো স্কুলে কিন্তু ভালো স্কুলে এই জন্য যে সেখানে বিত্তবান, অপেক্ষাকৃত বিত্তবান লোকদের ছেলেমেয়েরা যায় এবং তারা কোচিং সেন্টারেও পড়ে। শিক্ষক ওখানে যে খুব ভালো শিক্ষক আছেন বা আদর্শ শিক্ষক আছেন এইটা বোধহয় ঠিক না। মিরপুরের বাউনিয়াবাদ আইডিয়াল হাই স্কুল 1994 সালে প্রতিষ্ঠিত। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1000-এর বেশি। এখানে পড়তে একজন শিক্ষার্থীর গড়ে প্রায় 5000 টাকা লাগে। এই হিসাব কিন্তু মাসের নয়, বছরের। পড়াশোনার ক্ষেত্রে পরিবেশগত একটা বিশাল সমস্যা, অন্তরায় আছে। ভালো রেজাল্টের ক্ষেত্রে অনেক সময় ভালো রেজাল্টের ক্ষেত্রে কিন্তু ভালো একটা পরিবেশও দরকার। অপেক্ষাকৃত স্বল্প আয়ের পিতামাতার সন্তানেরা এখানে পড়াশোনা করে, তাই বিদ্যালয়ের আয় কম। হয়তো মানের হিসাবের কোনো তালিকাতেও নেই তারা। আমি মনে করি যে ভালো স্কুল অনেক দরকার, প্রত্যেকটা স্কুলই ভালো স্কুল হওয়া দরকার। এটাও কিন্তু আমরা দেখছি না। ভালো স্কুল বলতে কয়েকটা স্কুল হবে এটা তো কোনো কথা না, সব স্কুল এক মানের হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খরচের তুলনামূলক চিত্র বের করার জন্য তালাশ টিম প্রাথমিক পর্যায়ের একটা শ্রেণীকে বেছে নেয়। 3য় শ্রেণীকে উদাহরণ হিসেবে নিয়ে তালাশ টিম দেখার চেষ্টা করেছে যে সামর্থ্যের হিসেবে শিক্ষায় কিভাবে বৈষম্য তৈরি হয়েছে। অনুসন্ধানে যে তথ্য বেরিয়ে এসেছে তা হলো, খুব সাধারণ মানের একটা বেসরকারি স্কুলে কোনো শিক্ষার্থীকে 3য় শ্রেণীতে পড়াতে গেলে মাসে খরচ হয় 300 থেকে 500 টাকা। মোটামুটি প্রসিদ্ধ একটা স্কুলে সেই খরচ গিয়ে দাঁড়ায় 800 থেকে 1000 টাকায়। তারপর ইংলিশ মিডিয়ামে নামকরা স্কুলে পড়াতে গেলে মাসে গুনতে হয় 20 থেকে 25,000 টাকা। এটা শুধু স্কুলের মাসিক বেতনের হিসাব, আনুষঙ্গিক আরো খরচ তো আছেই। তার মানে যাদের কাছে টাকা নেই তাদের নামকরা ভালো স্কুলে পড়ার কোনো সুযোগ নেই। ভালো স্কুলে পড়াতে হলে শুধু সন্তানের মেধা নয়, সামর্থ্যের পরীক্ষাতে সময়টা আধুনিক। তাই এক সন্তান জন্মের পর থেকেই চরম প্রতিযোগিতার মধ্যে পড়ে যায় সে।
কারণ জন্মের পর থেকেই তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাবা মা। কেউ ভাবেন সন্তান ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার সন্তানের স্বপ্ন দেখে, কেউ বা অন্য কিছু। তার মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই একটা অস্থির দৌড়ের মধ্যে ঠেলে দেওয়া হয় তাকে। কথাগুলো সত্য কিনা তা নিজেকে প্রশ্ন করে দেখুন। শুধু কি সন্তানকে নিয়ে আপনি নিজে যে স্বপ্ন দেখলেন তার জন্য আপনাকেও কিন্তু প্রতিযোগিতায় নামতে হচ্ছে। সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য 10টা গৃহ শিক্ষক দেওয়ার জন্য অর্থের পেছনে ছুটতে শুরু করে বাবা। আর মা কি করেন? সন্তানের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের জন্য জীবন, ক্যারিয়ার এবং ব্যক্তিগত সুখ সবকিছুই বিনিয়োগ করেন সন্তানের পেছনেই। না, এসব কোনো তত্ত্ব কথা নয়, চরম বাস্তবতা। সেই বাস্তবতার কথাই উঠে এসেছে এবারের তালাশে। অনুষ্ঠানের শুরুতে যেসব কথা বলেছি সেগুলো এই সময়ের মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনের সংকট। উচ্চবিত্তরা যা অর্থ দিয়ে কিনতে পারেন, মধ্যবিত্তরা সেগুলো নিজের জীবনের হিসাব এদিক ওদিক সম্পন্ন করেন। চলুন বাস্তব ঘটনায় যাই। রাবেয়া বেগম থাকেন রাজধানীর মধ্যবাড্ডায়। সন্তানদের পড়াশোনা আর সংসারের কাজকর্ম রাবেয়া বেগম একাই সামাল দেন। স্বামী একজন সরকারি কর্মকর্তা, তার আয় সংসার চলে তাদের। নিজের স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও কোনো চাকরি করতে পারেন না রাবেয়া বেগম। আমি একটা ভালো যোগ্যতা চেয়ারে ইনশাল্লাহ পারতাম, কিন্তু আমি পারি না। শুধু আমাদের বাচ্চাদের, এই বাচ্চাটা কে আনা নেওয়া করবে? আমার হাজবেন্ডও চাকরিতে গেছে, আমিও যদি চাকরিতে যাই তাহলে আমার 3টা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। প্রতিদিন ভোর থেকে রাত একটা দৌড়ের মধ্যে দিয়ে যেতে হয় রাবেয়া বেগমকে। 3 সন্তান তার, ছোট 2জন একই স্কুলে পড়ে আর বড় মেয়ে ভিন্ন স্কুলে। বাড়ির পাশে স্কুল থাকলেও সন্তানকে ভালো স্কুলে পড়ানোর জন্য বাসা থেকে স্কুলের দূরত্ব মেনে নিয়েছেন তিনি। সারাক্ষণ আমার রাস্তার মধ্যেই দিন কাটে, আমার যার সাথে দেখা হয় রাস্তার মধ্যেই দেখা হয়। আমার আর কি রাস্তার মধ্যেই সংসার জীবন সবকিছু। সন্তানের শিক্ষার জন্য সারাদিন কি কি করেন রাবেয়া বেগম, সে ঘটনায় পরে আমরা আবারও ফিরব। এই ঢাকা শহরে এমন রাবেয়া বেগমদের সংখ্যা কিন্তু অনেক। প্রতিযোগিতার এই সংস্কৃতি দ্রুত ছড়িয়ে পড়ছে জেলা শহরগুলোতেও। রাস্তায় চলতে শুধু এদিক ওদিক তাকাবেন, আগে খেয়াল করে না থাকলে আজ থেকে দেখবেন। ধানমন্ডি বয়েজ হাই স্কুল, এসএসসি পরীক্ষা কেন্দ্র। সন্তান হলে পরীক্ষা দিচ্ছে আর বাবা মা ফুটপাতে পাতা বিছানায় অপেক্ষা করছে। বাবা মায়ের কষ্টের সহানুভূতি দেখাতে বাণিজ্যিক উদ্দেশ্যে ছাউনি উঠেছে ফুটপাতে। ছাউনি না থাকলেও হয়তো এমনভাবে অপেক্ষা করতেন অভিভাবকরা। কোনো কোনো মায়েরা এই অপেক্ষার সময় কাটান ভিন্নভাবে। এখানে যিনি কাপড় বিক্রি করছেন তার সন্তানও কিন্তু পরীক্ষার হলেই আছে। শিরিন বেগম 3 সন্তানকে স্কুলে আনা নেয়া করতে গিয়ে তার দিনের সিংহভাগ রাস্তাতেই চলে যায়। কিন্তু সংসার চালাতে তো কাজও করতে হবে, তাই নিজের পেশাকেও বহন করে বেড়ান তিনি। তবু সন্তানের শিক্ষায় ব্যাঘাত ঘটতে দেয়া যাবে না কিছুতেই। এইভাবেই বাচ্চাদের পিছনেই চলা লাগে, সংসারে কাজ করা লাগে। হঠাৎ একটা দৃশ্য চোখে পড়ল। কিছু লোক অভিভাবকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে নানান কৌশলে। হাতে রঙিন প্রচারপত্র আর সংগৃহীত নাম ও ফোন নম্বরের তালিকা। কি করছে এরা? আমরা একটা কোর্স চালু করেছি, ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এখানে 3টা মাস বা 4টা মাস এখানে সময় দিতে পারে, তাহলে সে পরবর্তী লাইফে তার যে লক্ষ্য আছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তার মানে পরীক্ষা শেষ হলেই শিক্ষার্থীর আনন্দিত হবার আর সুযোগ নেই, নতুন চ্যালেঞ্জ সামনে। শিক্ষার্থী তার গ্রহণ ক্ষমতাও কিন্তু নির্ভর করে সে কতটা সজীব থাকে তার উপরে। এখন যদি তাকে আমরা ওই কঠিন জায়গাতে নিয়ে যাই, আনছি নিচ্ছি এবং ইসের কাছে সে কোনো আনন্দ পাচ্ছে না, তাহলে কিন্তু তার গ্রহণ ক্ষমতা বাড়বে না। পরীক্ষা শেষ করে মামা বাড়িতে বেড়াতে যাওয়ার গল্পও তাহলে পৌরাণিক হয়ে গেল। পিতামাতা আর সন্তান সবাই মিলে যে প্রতিযোগিতা, সেখানে অবসর বলে কোনো শব্দের যদি প্রবেশাধিকার থাকে, তখন বাবা মা তার সন্তানকে কি তার ছেলেবেলার গল্প শোনান? এসব
সুখ ভাবনা বাদ দিন, কারণ প্রথম হওয়ার যে দৌড় চলছে সেখানে আপনার সন্তান পিছিয়ে পড়লে কিন্তু আপনিও পিছিয়ে পড়বেন। তার চেয়ে ভালো হয় যদি সন্তানকে ছুটির দিনে অন্য কোনো কোর্সে ভর্তি করিয়ে দিতে পারেন। বই খাতার ওজনে বাঁকা হয়ে যাওয়া শিশুটির নাম আশরাফুল ইসলাম ইয়ান। একটা ইংরেজি মাধ্যম স্কুলের 2য় শ্রেণীর ছাত্র, বয়স মাত্র 7 বছর। এগুলো তার প্রতিদিনের পাঠ্যপুস্তক। ইয়ানের ছোট বোন লামিয়া ইংরেজি মাধ্যমে নার্সারিতে পড়ে, তাই ইয়ানের চেয়ে লামিয়ার বই সংখ্যা অবশ্যই একটু কম। ইয়ান লামিয়ার চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। এই বয়সেই ইংরেজিতে ভালো দক্ষতা অর্জন করতে সক্ষম হয়েছে ইয়ান। কিন্তু বাংলা কি এটা কি পড়লাম? বাংলা ব্যাকরণ ও রচনা। ইয়ানের বাবা সাইফুল ইসলাম একজন ব্যবসায়ী, নিঃসন্দেহে সামর্থ্যবান। ব্যবসায় তাকে বেশি সময় দিতে হয় না।